আমরা সমাজের মানুষ, আমরা সামাজিক জীব। আমাদেরকে সমাজে বসবাস করতে হয়। স্বভাবতই একটা সময় ছিল যখন সমাজপতিরা সমাজ চালাতেন, যেমন রাজা বাদশাহ এই যুগটা। পরবর্তীতে ইংরেজ আমলে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়, সমাজে জমিদারি প্রথা চলে আসে, একটা শ্রেণী নিগৃহীত হতো, একটা শ্রেণীর হাতে সমস্ত সম্পদগুলো ইংরেজরা তুলে দেয়। এই তুলে দেওয়ার মাঝখানে আবার হিন্দু, এবং আমরা যদি মোটা দাগে ধরি তাহলে এই এই উপমহাদেশে ইংরেজরা সাধারণত মুসলমানদের সবসময় প্রতিপক্ষ মনে করে আসছিল। যেহেতু এই উপমহাদেশটা শাসন করত মুসলমানরা, তারা মনে করত যে আমরা যদি মুসলমানদের দমিয়ে না রাখতে পারি তাহলে ভারতীয় উপমহাদেশ শাসন করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। সেভাবেই তারা সবসময় চেষ্টা করছে মুসলিম জনগোষ্ঠীকে দমিয়ে রাখা বা তাদেরকে উপরে উঠতে না দেওয়া। তাহলে সবচেয়ে একজন মানুষকে নিচে নামিয়ে রাখার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে তাকে পঙ্গু করে দেওয়া। কীভাবে পঙ্গু করে দেওয়া? তার হাত পা ভেঙে তাকে একটা খাঁচার ভিতর রেখে দেওয়া বা জেলে রেখে দেওয়া। এই তো, এটা কি আসলে সম্ভব? একটা সাবকন্টিনেন্ট কত বড়, এটা সম্ভব না। তাহলে যারা বুদ্ধিজীবী লোক, যারা জ্ঞানী, যারা সমাজ নিয়ে ভাবে, তারা যেটা বুঝলো তা হচ্ছে আমরা যদি মুসলমানদের হাতে ধন সম্পদগুলো না দিই, অর্থাৎ জমিগুলো তাদের হাতে না দিই, আর এই মুসলিম জনগোষ্ঠীকে যদি শিক্ষিত না করা হয়, তাহলে এক হচ্ছে সম্পদ দিয়ে তারা পিছিয়ে পড়বে, দুই তারা মূর্খ হয়ে যাবে, স্বাভাবিকভাবে তারা পিছিয়ে পড়বে। এইভাবেই দেখবেন সাবকন্টিনেন্টে যত জমিদার হিন্দু, সেই তুলনায় মুসলিম জমিদার খুবই কম। একইভাবে যত বড় বড় জ্ঞানী গুণী মানুষ যারা শিক্ষিত, অধিকাংশ লোক মুসলমান নয়, তারা বিশেষ করে হিন্দু ধর্মের লোক। ফলশ্রুতিতে কি হলো? সমাজে একটা ডিভার্সিফিকেশন আসলো, যেখানে আমরা মূলত পুরোটা ইংরেজ শাসন আমলে আমরা যারা মুসলমান তারা পিছিয়ে পড়ি। কালের পরিক্রমায় যুগের সাথে তাল মিলিয়ে মানুষের মেধা, মানুষের সামনে এগিয়ে আসার যে প্রবণতা, সেভাবেই মানুষ, মুসলিম জনগোষ্ঠী আস্তে আস্তে তারা ফ্রন্ট লাইনে চলে আসে। এবং আপনারা জানেন যে এই উপমহাদেশে স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের ভূমিকা অনস্বীকার্য। আমরা কথা বলছি মূলত সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা তাহলে কি দেখতে পেলাম? যে একটা বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা, সেখান থেকে ধীরে 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 একটা পরিবর্তন আসলো। আমরা উপমহাদেশে স্বাধীনতা পেলাম। একটা সময় ভারত আলাদা হলো, পাকিস্তান আলাদা হলো, আমরা বাংলাদেশ আলাদা হলাম। এরপর যেটা হলো, আমাদেরকে শাসক গোষ্ঠী, সাধারণ যে মানুষগুলো যারা কামার, কুমার, শ্রমজীবী মানুষ, যারা জেলে, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, কিংবা আমরা যদি অন্যান্য ধর্মের মানুষদের দেখি, যেমন হরিজন সম্প্রদায়, বা আমরা যদি আর একটু সামনে এগিয়ে বলি
সোজা কথা মুচি মেথর, এই যে শ্রেণীটা, এদেরকে সমাজে অচ্ছুত অবস্থায় রাখা হয়েছে। অথচ তারাও কিন্তু মানুষ, তারাও আমার আপনার মতো আল্লাহর শ্রেষ্ঠ জীবেরই একটা অংশ। কিন্তু এই মানুষ তাদেরকে পায়ের নিচে রেখে মাটিতে মিশিয়ে রেখেছে। আপনি যদি এইসব হরিজনদের বাসস্থান দেখেন, এদের কর্মকাণ্ড দেখেন বা অর্থনৈতিক কর্মকাণ্ড দেখেন, আপনার চোখে পানি না এসে পারে না। যাই হোক, আমরা এদিকে যাব না। আজকে আমরা যেটা আলোচনা করছি তা হচ্ছে, আমরা সমাজে যে ডিভার্সিফিকেশন বা বহুমুখী যে কালচার, সেখান থেকে একটা শ্রেণী সবসময় চেষ্টা করছে মানুষকে মুক্তি দিতে, মানুষের কল্যাণে কাজ করতে, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে, সামাজিক মূল্যবোধকে পরিবর্তন করতে, অর্থনৈতিক মূল্যবোধ বৃদ্ধি করা, অর্থনৈতিক মুক্তি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চয়তা করার চেষ্টা করা। সেভাবেই যুগে যুগে বিভিন্ন এনজিও কাজ করেছে, বিভিন্ন মনীষীরা কাজ করেছেন, এবং এই সকল কর্ম উদ্দীপনার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে ডেভেলপ করা, সমাজের সামগ্রিক মানুষগুলোকে সম্পদের সমান বন্টনের মাধ্যমে সম্পদ, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, ধনতান্ত্রিক দেশ বা ক্যাপিটালাইজম দেশ, আমাদেরটা সমাজতন্ত্র নয়, সোশ্যালিস্ট কান্ট্রি না। আমাদের এখানে যিনি বেশি সম্পদের মালিক, তিনি চাইলে তার সম্পদকে তিনি ভোগ দখল করতেই পারেন, এখানে কোনো আইনে কোনো বাধা নাই। আবার একইভাবে সে যদি অনেক টাকা পয়সা পরিশ্রম করে আয় করতে পারে, সেখানে কোনো বাধা নেই। আপনি চাইলেই একজনের সম্পদ থাকলে আপনি ভোগ করার জন্য দখল করতে পারবেন না। কিন্তু আপনি যেটা পারেন তা হচ্ছে, প্রত্যেকটা মানুষকে যদি উন্নত করতে পারেন, প্রত্যেকটা মানুষকে যদি শিক্ষিত করা যায়, তাদেরকে অধিকার সম্পর্কে সচেতন করা যায়, তাদেরকে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা যায়, তাদেরকে আচরণে ডেভেলপ করা যায়। যেমন একজন মানুষ কেন লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখলে কি সুবিধা হয়, স্বাস্থ্য সচেতন হলে কোন কোন রোগ ব্যাধিগুলো থেকে মুক্ত থাকা যায়। পানি খুবই সাধারণ একটা বিষয়, অধিকাংশ অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, তারা পানি খাওয়া সম্পর্কে একদম সচেতন না। তারা পুকুরে পানি খায়, তারা পানি পাইলেই খায়। অথচ এই পানিটা, সব পানি কিন্তু সুপেয় নয় এবং স্বাস্থ্যসম্মত নয়, যে কারণে ডায়রিয়া, কলেরা সহ বহু পানিবাহিত রোগ আমাদের সমাজে অনেক সময় মহামারী আকার ধারণ করে। তাহলে আমরা যেটা বুঝলাম তা হচ্ছে, এই যে হিউম্যান ডেভেলপমেন্ট, এটার জন্য কাজ করা অত্যন্ত জরুরি। তাদেরকে শিক্ষিত করা, তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, তারপরে সমাজের বিভিন্ন রকমের যে কাজগুলো বা সমাজের যে অন্ধকার দিক, একজন গরিব মানুষ অল্প কিছু টাকা আয় করে, সে নেশা আক্রান্ত হয়ে যায়, বিড়ি সিগারেট খায়, তারপরে একাধিক বিয়ে করে কিংবা অন্যভাবে টাকা নষ্ট করে। তারা ভোগ বোঝে, বিনিয়োগ বোঝে না, সঞ্চয় বোঝে না। আবার আরেকটা শ্রেণী আছে যারা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়, তারা মানুষকে আলোর দিকে না নিয়ে পিছনের দিকে টেনে নিয়ে যায়। বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন পিছিয়ে যাওয়ার জন্য যত রকমের অপচিকিৎসা, ঝাড়ফুঁক, তারপরে আপনার ওই যে বাউল, এই যে উদাস হয়ে যাওয়া, ঘর সংসার না করা, এরকম বেশ কিছু
অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে রাখে আমাদের সমাজে শুধুমাত্র অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারের কারণে। একইভাবে আমাদের সমাজের সাধারণ মেয়েরা, মা বোনেদের পাচার করা হয় একটু শহরের চাকরি দেওয়ার কথা বলে কিংবা দেশের বাইরে। এই যে বিভিন্নমুখীভাবে আমাদের সমাজটা আমরা পিছিয়ে আছি, এখানে মূলত একজন সামাজিক সংগঠক কাজ করে থাকেন। কেউ কেউ বলেন এটা এনজিও ফরম্যাটের কাজ, কেউ কেউ বলেন যে না, উনি দেশের জন্য কাজ করছেন। যেমন আমি এই কাজগুলো খুব ছোটোবেলা থেকে করে আসছি, বর্তমানে করছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আজীবন করব। তাহলে আমরা যদি মোটা দাগে দেখি, বলতে পারি যে একজন মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হচ্ছে তার শিক্ষা। আপনি যদি শিক্ষিত হতে পারেন, আপনি আপনার মনের যে চোখটা খুলে যাবে, আপনার চোখের সামনে থেকে অনেক কুসংস্কার সরে যাবে, আপনার আয়ের পথ খুলে যাবে, আপনার জীবনটা পরিবর্তন হবে। আর তাই আমি সবসময় চেষ্টা করি অন্তত আমার সমাজে মানুষ যেন শিক্ষিত হতে পারে। রাজনীতি একটা বড় ফ্যাক্টর। রাজনীতিতে আমরা সবাই জড়িত হতে চাই। একটা কথা প্রচলিত আছে যে পাগল এবং উন্মাদ ছাড়া প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত। এই কথাটা কিন্তু শতভাগ সত্য। কেউ একটু কম, কেউ একটু বেশি রাজনীতির সাথে জড়িত, কিন্তু রাজনীতি আমাদের যেহেতু জীবনের একটা অংশ, সমাজের একটা অংশ, তাই রাজনীতিকে আমরা সুপথে কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের উন্নয়নে কিভাবে ব্যবহার করতে পারি, উৎপাদনে কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের ডেভেলপমেন্টে কিভাবে ব্যবহার করতে পারি, এটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত। আমাদেরকে লক্ষ্য করতে হবে যে রাজনীতি যেন আমাদেরকে পিছিয়ে না দেয়, আমরা যেন গাড়ি পোড়ানোর সাথে না জড়িয়ে যাই, আমরা যেন কোনো মানুষকে খুন খারাপির সাথে না জড়িয়ে যাই। হ্যাঁ, এই যে অপরাজনীতি, এই অপরাজনীতি কিন্তু মূলত রাজনীতি করতে গিয়ে একটা মানুষকে ধ্বংস করে ফেলে। তাহলে শুধুমাত্র নেতা হওয়ার জন্য যদি আপনি রাজনীতি করার চেষ্টা করেন, এটা বাদ দিয়ে আপনি একজন ভালো মানুষ হন, সমাজের জন্য কিছু করেন, মানুষের জন্য কিছু করেন, দেখবেন মানুষ আপনাকে অটোমেটিক নেতা হিসেবে গ্রহণ করবে। তাহলে আপনি যদি সমাজের একজন অধিপতি হন, সমাজ সংস্কারক হন, সমাজ পরিবর্তনে কাজ করেন, আপনি অবশ্যই ওই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন। আপনাকে মানুষ স্যালুট দেবে, হাঁটতে, চলতে, বসতে, রাস্তায়, হাটে, ঘাটে, মাঠে, স্কুল, কলেজ, যেখানে যাবেন। এরপর যদি আপনার ভাগ্য ভালো হয়, আপনি দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারেন, আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বোপরি আমাদের হতে হবে একজন ভালো মানুষ। সমাজে এমপি হওয়া যেমন জরুরি, মন্ত্রী হওয়া যেমন জরুরি, দেশ নিয়ে কাজ করার জন্য যোগ্যতা যদি না থাকে আপনার, আপনি কেন এমপি হতে যাবেন? আপনি কেন মন্ত্রী হতে যাবেন? কি দরকার আপনার সংসদে যাওয়ার? সংসদে গিয়ে আপনি যদি কথা বলতে না পারেন, আপনি যদি দেশের মানুষের জন্য দাবি দাবা তুলতে না পারেন, আপনি যদি কোনটায় ভেটো দিতে হবে, কোনটায় প্রস্তাবে সাপোর্ট দিতে হবে এটা না বোঝেন, আপনি জাতীয় সংসদে যে করবেনটা কি? আশা করি আমার কথাগুলো বুঝছেন। আসুন আমরা সবাই মিলে আগে ভালো মানুষ হই, সমাজের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, নিজের জন্য কাজ করি। নিজে যদি ডেভেলপ নিজেকে করতে পারি, সমাজে অবশ্যই একটা পদবি আপনি পাবেন। আর সেই পদবি কোনো চেয়ারম্যান, মেম্বার, মানে আরও যা যা আছে, চৌকিদার, এরম পোস্ট আপনাকে যে হতেই হবে এমন কোনো কথা নেই। আপনার জন্য বহু বড় বড় পোস্ট অপেক্ষা করছে। আপনি নিজেকে ডেভেলপ করেন। তাহলে নিজের ডেভেলপ কীভাবে হবে? এডুকেশন। আপনি যত পড়বেন, আপনার জ্ঞানের চোখ তত খুলবে। আপনি যত এই এডুকেশন বিলাবেন, আপনার জ্ঞানের স্তর তত বাড়বে। আপনার যদি সম্পদ থাকে,
আপনি নিজে ভোগবিলাস সে না মেতে মানুষের জন্য কিছু করেন, কারণ দিন শেষে কোনো ধন সম্পদই কবরের ভিতর নিয়ে যেতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।